সোমবার জাতীয় সংসদের কার্যবিবরণী যারা দেখেছেন তারা সবাই জানেন যে সেখানে এমপিরা সরকারকে আমলা নির্ভর হিসেবে আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এবং রাজনীতিবিদরা সতর্ক হতে বলেছেন। তাহলে এখন এ নিয়ে জনমনের প্রশ্ন আছে যে দায়িত্ব পালন করতে গিয়ে কার হাতে কত বেশি ক্ষমতা? দেশে কি তাহলে আমলাদের ক্ষমতা বেশি, রাজনীতিবিদদের ক্ষমতা কম, নাকি রাজনীতিবিদদের ক্ষমতা বেশি, আমলাদের ক্ষমতা কম? এই ক্ষোভ কেন? আসুন আমরা এসএসআরএম গণতন্ত্রে এই বিষয়ে আলোচনা করে আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে রয়েছি। গণতন্ত্রের আজকের আমন্ত্রিত অতিথি জাতীয় পার্টি জেপি সাধারণ সম্পাদক জনাব শেখ শহীদুল ইসলাম, রয়েছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক মুখ্য সচিব জনাব আব্দুল করিম, সিনিয়র সাংবাদিক জনাব রিয়াজউদ্দিন আহমেদ এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জনাব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এমপি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করতে চাই জনাব শেখ শহীদুল ইসলাম, আপনাকে দিয়ে কি মনে হচ্ছে এখন ক্ষমতার পাল্লায় ভারী কি রাজনীতি নাকি আমলাতন্ত্র? ধন্যবাদ আপনাকে। গতকালকে জাতীয় সংসদে বিষয়টা গতকালকে আলোচিত হয়েছে এবং আমি গভীর মনোযোগের সঙ্গে বিগত বেশ কিছু দিনের যে কথাবার্তা বিভিন্ন রাজনৈতিক নেতাদের, বিভিন্ন দলের আমরা সেটা শুনেছি। আমাদের সরকার পরিচালনার ক্ষেত্রে আমার কাছে মনে হয় রাজনীতিবিদ এবং যিনি সচিব বা এক্সিকিউটিভ উভয়েরই প্রয়োজন আছে। রাজনীতিবিদের কাজ সরকারের যে রুলস অফ বিজনেস আছে সেখানে সুন্দরভাবে দেওয়া আছে এবং সেখানে যারা এক্সিকিউটিভ তাদের কি কাজ সেখানে বিস্তারিতভাবে বর্ণনা করা আছে। অতএব আমরা যদি যার যার কাজ শেষে করি তাহলে এই বিতর্ক একদম অনর্থক। আমি প্রায় 7.5 বছরের মতন সরকারে ছিলাম। আমি যেসব মন্ত্রণালয়ে কাজ করেছি সেখানে সচিবরা ছিলেন এবং বড় বৃহৎ মন্ত্রণালয়ে আমি কাজ করেছি, শিক্ষা মন্ত্রণালয়, তারপরে আপনার পূর্ত মন্ত্রণালয়, এইসব বিশাল জনবল সম্পন্ন মন্ত্রণালয় যেখানে একাধিক সচিব ছিলেন এবং শিক্ষা মন্ত্রণালয়ে একাধিক সচিব, একাধিক তৎকালীন অতিরিক্ত সচিবরা ছিলেন। কিন্তু আমি কাজে কখনোই এদের সঙ্গে আমার দ্বন্দ্ব বা কোনো ধরনের সংঘাত উপস্থিত হয়। অতএব সচিব সচিবের জায়গায়, মন্ত্রী মন্ত্রীদের জায়গায় না, কিন্তু জনাব শেখ শহীদুল ইসলাম আপনাকে একটু আপনার মনোযোগে একটি বিষয় আনি যে সংসদ অধিবেশনে তোফায়েল আহমেদ তিনি বলেছেন যে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী সাংসদেরা সচিবদের উপরে এটি খেয়াল রাখতে হবে এবং তিনি উল্লেখ করেছেন যে তার নির্বাচনী এলাকায় তিনি দাঁড়িয়েছেন দুঃখীদের পাশে এবং সেখানে একজনকে জেলায় প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে যিনি এলাকাতে যান না। অর্থাৎ সচিবদের যে জেলার দায়িত্ব দেওয়া হয়েছে তা নিয়ে রাজনীতিবিদরা ক্ষোভ প্রকাশ করেছেন। আমার যেটা ধারণা যেখানে কেউ একজন ডিফল্ট করেছে যার জন্য এই দ্বন্দ্বটা উপস্থিত হয়েছে। আইদার যে সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি ডিফল্ট করেছেন, কাজ ঠিক মতন করেন নাই, সেজন্য এই অভিযোগ এসছে, অথবা যিনি ওখানে রাজনীতিবিদ আছেন তিনি ওই সচিবের সঙ্গে সঠিক যোগাযোগ রক্ষা করে কাজটি বা কর্তব্যগুলো সমাধান করতে পারছেন না। সুতরাং এখানে আমাদের সময় আমরা দেখেছি যে প্রত্যেক জেলায় অ্যাসাইন মিনিস্টার ছিলেন এবং তার সঙ্গে ওই মন্ত্রণালয়ের সচিব সংশ্লিষ্ট থাকতেন এবং আমরা দুজনে মিলে একটা টিম ফরমেশন করে কাজগুলো করতাম। আমার মনে হয় যে এই যে ভুল বোঝাবুঝি, এই ভুল বোঝাবুঝির মূল কারণ দায়িত্ব যথাযথভাবে যার যে দায়িত্ব সেই দায়িত্ব না দিয়ে তার উপরে অন্য দায়িত্ব চাপা। রাজনীতিবিদদের দায়িত্ব যদি সচিবকে দেওয়া হয় তাহলে সচিব যে কাজটি করবেন সে কাজটি সঠিকভাবে রাজনীতিবিদদের মনোভূত হবে না। আবার একই সঙ্গে সচিবের যে কাজ তার মধ্যে যদি অনর্থক রাজনীতিবিদ আপনার ইন্টারভেন করে, তিনি যদি এর ভিতরে আপনার অনর্থক আপনার তাকে দিয়ে বেআইনি কাজ করাতে চান তাহলে অনেক ক্ষেত্রে সংঘাতের সৃষ্টি হয়। তো আমার মনে হয় যে আমাদের
সংবিধান আছে এবং সংবিধান অনুযায়ী যে কার্যপ্রণালী বিধি আছে, এইটা যদি আমরা সঠিকভাবে মেনে চলি এবং আমরা রাজনীতিবিদরা আমাদের যে শপথ গ্রহণের যে শপথ, সেই শপথের প্রতি যদি অনুগত থাকি, যেখানে আমি বলেছি যে অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া আইন অনুযায়ী সকলের সঙ্গে সমান আচরণ করিব, তো ওই শপথটার প্রতি যদি আমরা অনুগত থাকি, তাহলে আমার মনে হয় যে আমাদের এই যে সংঘাতের কথা আপনি বলছেন, সেই সংঘাত আমরা সৃষ্টি হবে না, এড়ানো তো দূরের কথা, সংঘাত সৃষ্টি হবে না। জি, আমি আপনার কাছে আমি আবারও আসবো। আপনার কথা সূত্র ধরে আমি জনাব আব্দুল করিমের কাছে যেতে চাই যে অভিযোগ উঠেছে এখন, অনেকেই বলছেন যে এই সরকারের সময়ে আমলারা অনেক বেশি শক্তিশালী এবং কেউ কেউ আরেকটু বাড়িয়ে বলছেন এই সরকারকে আমলা নির্ভর। তাই কি বলবেন জনাব আব্দুল করিম? ধন্যবাদ আপনাকে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে যে যার কাজ করবেন এটাই নিয়ম। বাংলাদেশের শাসনতন্ত্র অনুযায়ী নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং মহান জাতীয় সংসদ সবাই মিলে দেশের শাসন কার্য পরিচালনা করার কথা। এবং মাননীয় প্রাক্তন মন্ত্রী মহোদয় জনাব শেখ শহীদুল ইসলাম যেটা বলছেন এটা পুরোপুরি সত্য। গভর্নমেন্টের যে রুলস অফ বিজনেস আছে, বাংলাদেশের যে শাসনতন্ত্র, সেই অনুযায়ী সবাই যদি নিজ নিজ দায়িত্ব পালন করেন তাহলে কিন্তু সংঘাতের সম্ভাবনা কম। কিন্তু কেউ যদি দায়িত্ব অবহেলা করেন অথবা নিজ দায়িত্ব ফেলে ওভারটেক করেন অন্যের দায়িত্ব, তাহলে কিন্তু অসুবিধা আছে। মাননীয় সংসদ সদস্যবৃন্দ জনগণের প্রতিনিধি, জনগণের ভোটে নির্বাচিত, আর আমলাগণ সরকারি কর্মচারীবৃন্দ সরকার কর্তৃক নিয়োজিত। যেমন জেলায় জেলা প্রশাসক হলো সরকারের প্রতিনিধি, মাননীয় এমপি মহোদয় এবং জনগণের প্রতিনিধি। এখানে সরকারি কর্মচারীদের আচরণ কিন্তু সীমাবদ্ধ, কিভাবে তারা কাজ করবেন। গভর্নমেন্ট সার্ভিস ডিসিপ্লিন অ্যান্ড এপিল রুল, গভর্নমেন্ট সার্ভেন্টস কন্ডাক্ট রুল ইত্যাদি দ্বারা নির্ধারিত আছে। অন্যদিকে মাননীয় এমপি মহোদয়গণের যে দায়িত্ব, সরকারের রুলস অফ বিজনেস, অ্যালোকেশন বিজনেস, মন্ত্রী মহোদয়ের কাজ ইত্যাদি ভাগ করে দেওয়া আছে। সচিবের যে দায়িত্ব, সচিব নিশ্চয় সচিবের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে রাষ্ট্রীয় পদমর্যাদায় সচিবের স্থান 13 নম্বরে, মাননীয় এমপি মহোদয়ের স্থান 12 নম্বরে। তবে দুর্যোগকালীন সময়ে অনেক ক্ষেত্রে দেখা গেছে জেলা প্রশাসকগণ যেহেতু সরকারের প্রতিনিধি, একজন সচিবকে যদি সেখানে দায়িত্ব দেওয়া হয়, অনেক ক্ষেত্রে সচিব সরকারের প্রতিনিধি হিসেবে জেলা প্রশাসকদের এবং তার অধীনে জেলার অন্যান্য সকল কর্মকর্তাদের কাজে সমন্বয় করা সুবিধা হয়। অতীতেও বিভিন্ন দুর্যোগের সময় এটা হয়েছে। কিন্তু যে সচিবকে মাননীয় প্রধানমন্ত্রী স্বীয় বিবেচনায় বিভিন্ন জেলার দায়িত্বে সচিব মহোদয়গণকে দায়িত্ব দিয়েছেন এবং এক্সপেকটেশন হলো স্বচ্ছতা, দক্ষতা এবং নিরপেক্ষতার সাথে তারা দায়িত্ব পালন করবেন। দু একজন সচিব যদি দায়িত্ব পালন না করে থাকেন তাহলে তারা যথাযথ কাজ করেন না এবং তাদের বিরুদ্ধে দায়িত্ব পালন না করার জন্য এমনকি সরকারি বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেতে পারে। বিভিন্ন দেশে সরকারি প্রতিনিধিদেরকে বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়ে থাকে। যেমন যারা সরকারি কর্মচারী হিসেবে ভালো করে থাকেন, তারা সুনাম, দক্ষতা, নিরপেক্ষতার পরিচয় দেন, তাদেরকে উচ্চতর দায়িত্ব দেওয়া হয়। ইভেন রিটায়ারমেন্টের পরও আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে বিভিন্ন প্রদেশের গভর্নরের দায়িত্ব পেয়ে থাকেন রিটায়ার্ড সরকারি কর্মচারী, ফরেন সেক্রেটারি, ক্যাবিনেট সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি এরা। মালয়েশিয়াতেও তাই। আমরা ভারত, বাংলাদেশ, মালয়েশিয়া, পাকিস্তান আমরা অনেকটা ব্রিটিশ পদ্ধতিতে শাসন পরিচালনা করা হয়। মালয়েশিয়ায় ঢাকায় মালয়েশিয়ার প্রাক্তন যে রাষ্ট্রদূত ছিলেন জনাব তান শ্রী ফুজি, ইনি পরে পররাষ্ট্র সচিব হন। তিনি মালয়েশিয়ার একটি প্রদেশের গভর্নর বর্তমানে। আমি এক্সাম্পল দিলাম। ভারতীয় কয়েকজন সরকারি কর্মচারী গভর্নর আছেন।
তো যে যার দায়িত্ব যদি সঠিকভাবে পালন করে এবং নিজ দায়িত্বের অতিরিক্ত যাতে অন্যের দায়িত্বে হস্তক্ষেপ না করে, তাহলে মাননীয় প্রাক্তন মন্ত্রী মহোদয় যেটা বলছেন যে সংঘাতের সুযোগ তৈরি হয় না, সূচনারই সম্ভাবনা নাই। জি। সংঘাত পরিহার তো পরের অনেক অনেক ধন্যবাদ জনাব আব্দুল করিম। আমি আবারও সবসময় হয় না। আমি আবারও আপনার কাছে আসবো। জনাব ব্যারিস্টার শামীম আহমেদ পাটোয়ারি এমপি, দুর্যোগের সময় সচিবদের যদি জেলার দায়িত্ব দেওয়া হয় তাহলে কাজের সমন্বয় ভালো হয়, এই কথাটি জনাব আব্দুল করিম বলছেন। তাহলে সংসদে কেন আমরা এই ক্ষোভ দেখলাম সোমবারে? জি ধন্যবাদ। না, এটা আমার জেলায় এতে কোনো সমস্যা হয়নি, তবে একথা সত্য যে ঢাকার সেটেল বা ঢাকায় পদায়িত একজন সিনিয়র সচিব, উনি নিবৃত্ত গাইবান্ধা, নিবৃত্ত ভোলা, নিবৃত্ত একটা জায়গায় গিয়ে এটা মনিটর করতে পারবে এমনটা না। তাহলে কেন তাকে দেয়া হলো? তিনি যে এতে আগ্রহী এমনটা আমার মনে হয় না। উনি চাকরি করেন, ক্যাবিনেট থেকে সিদ্ধান্ত দেওয়া হয়েছে, উনি সেই সিদ্ধান্ত ফলো করেছেন। এবং আমার যিনি দায়িত্বে ছিলেন, যিনি সচিব মহোদয়, উনি আমাকে ফোনও দিয়েছিলেন 2-3 বার। আমি তাকে বলেওছি আমাদের এলাকার কি কি দরকার, কিছু হয়েছে কিছু হয়নি। মূল ব্যাপারটা হচ্ছে কিছু সিনিয়র পলিটিশিয়ানের জন্য একটা এম্বারাসমেন্ট তৈরি হচ্ছে। কেন তৈরি হচ্ছে? কারণ ওই জেলায় যখন তিনি কিছু বলবেন ডিসি সাহেবকে, তখন ডিসি সাহেব বলবে স্যার এখানে দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সচিব সাহেব আছে, উনি বললে আমি করতে পারবো, আপনি না, উনি না বললে পারবো না। এটা খুব নর্মাল। এই পরিস্থিতিটা এম্বারাসিং কারো কারোর জন্য। বাট অন দ্য আদার হ্যান্ড আমি ফ্রাঙ্কলি বলি, যদি আপনি আইন মেনে চলেন, যদি সচিব মহোদয় আইন মেনে চলে, যদি এমপি আইন মেনে চলে, মন্ত্রীরা আইন মেনে চলে, এখানে দ্বন্দ্ব হওয়ার কোনো স্কোপ নাই। বাট একটা তন্ত্র এদেশে সবসময়ই ছিল। কখনো কখনো এটা ছিল এমপি তন্ত্র, সরকারি দলের এমপি তন্ত্র, কখনো সেনাতন্ত্রও ছিল কিছুটা, আমি অস্বীকার করব না, কখনো পুলিশ তন্ত্র, কখনো কখনো আমলাতন্ত্র। এই তন্ত্রের দ্বন্দ্বটা কোন জায়গায় মূলত হয়? তন্ত্রের দ্বন্দ্বটা হয় ক্ষমতার এক্সেস পাওয়ার দেখাতে গিয়ে। কোনো একটি মহল ক্ষমতার এক্সেস পাওয়ার দেখাতে চাচ্ছে, আরেকটি মহল দেখাতে দিচ্ছে না। কোনো একটি মহল ক্ষমতার এক্সেস পাওয়ার এক্সারসাইজ করছে, যেটি আরেকটি মহল সহ্য করছে না। কোনো একটি মহল দুর্নীতি করছে চোখের সামনে, যেটি আরেকটি মহল সহ্য করতে পারছে না। দেখুন, এখানে অনেক সিনিয়র ব্যুরোক্র্যাটসরা আছেন, পলিটিশিয়ানরাও আছেন। ওনারা যখন চাকরি করেছিলেন তখন একজন জয়েন্ট সেক্রেটারি বা একজন সচিবের বিদেশে বাড়ি থাকবে 4-5টা, এটা ওনারা কল্পনা করতে পারতেন না। আমার বাবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, ভিসি হওয়ার জন্য কখনো মন্ত্রী বাসায় যেতে হবে, এটা ওই সময় শিক্ষকরা কল্পনা করতেন না। আজকে তো ভিসি হওয়ার জন্য শিক্ষকরা ছাত্রলীগের সভাপতিকেও ফোন দেয়, আমরা দেখতে পাই। একটা বিশাল মোরাল স্থলন কালেকটিভলি ঘটে গেছে। এটা কার জন্য ঘটেছে? কালেকটিভলি ঘটেছে। এখন সেখানে যখন ঘটে গেছে, সেখানে এখন মাঠ পর্যায়ে দেখা যাচ্ছে 3 টার্ম আওয়ামী লীগের এমপিরা আছে। 8 থেকে 13 তারা যেভাবে ছিল, 13 থেকে 18 যেভাবে ছিল, ন্যাচারালি 18 থেকে 20-21 তারা সেভাবে থাকতে পারছে না। এটা তারা মেনে নিতে পারবে না, খুব স্বাভাবিক, কেউ পারবে না। এবং আমি আপনাকে কয়েকটা উদাহরণ দিয়ে বলছি। যেমন এমপিওভুক্ত করা হলো, সেখানে এমপিদের কোনো সক্রিয় ভূমিকা ছিল না। একটা মার্কিং এর ভিত্তিতে, ডাটাবেস ভিত্তিতে এমপিওভুক্ত করা হয়েছে। দুর্নীতি হয়নি এমনটি কেউ বলতে পারবে না। যে দুর্নীতির জন্য এটা বন্ধ করা হলো, এমপিদের হাত থেকে একটা প্রশাসনিক ব্যাপারে নেওয়া হলো, কোনো লাভ হলো না। একটা হাইকোর্ট রায় দিলেন যে কোনো কমিটিতে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো প্রতিষ্ঠানে কোনো এমপিরা থাকতে পারবে না। সে রায়টার বিরুদ্ধে আপিল হলো, আজকে 8 থেকে 10 মাস সে আপিলে কোনো স্টে হয় না। অর্থাৎ রাষ্ট্রই বা সরকারি কোনো একটা কারণে পলিটিশিয়ানদেরকে বিভিন্ন জায়গা থেকে সরিয়ে দিতে চাচ্ছে। এখন এটা কারা চাচ্ছে? এখন স্বাভাবিকভাবে এই গুড নাম্বার অফ পলিটিশিয়ান মনে করে যে এটা সিনিয়র আমলারা কালেকটিভলি, কনসার্টেডলি ষড়যন্ত্র করে করছে। যে তত্ত্বটা অনেকে একটু এস্টাবলিশ হচ্ছে আমাদের কথাবার্তায়, অনেকেই এটা বলছে। এটা ব্যুরোক্রেসির জন্য এম্বারাসিং। এবং এটা যদি ব্যুরোক্রেসি এই ধরনের অ্যাডভাইস দিয়ে থাকে, তাদেরকে বুঝতে হবে রাজনীতিবিদরা জীবনের ঝুঁকি দিয়ে রাজনীতি করে। এই দেশের যতগুলো অর্জন হয়েছে 71, 71 সালেও কিন্তু অনেক ব্যুরোক্রেসি চাকরি করেছে, অনেকেই চাকরিরত অবস্থায় অনেকে ছিল, অনেক পুলিশ চাকরি করেছে, আবার অনেকেই করেনি, অনেকেই আবার অস্ত্র হাত নিয়েছে। আকবর আলী খান তো মুজিবনগর সরকারের কর কালেকশন করেছে, তো অসাধারণ। আমরা এখন যারা রাজনীতি করছি বা করেছেন, এদেশের সবচেয়ে কঠিন কাজ কি? এদেশের সবচেয়ে কঠিন কাজ আমি বলবো রাজনীতি করা। কারণ আপনার 20 বছরের রাজনৈতিক জীবনে আপনি একবার না একবার জেলে যেতেই হবে, আপনি যত নির্দোষ হন। আপনার 20 বছরের রাজনৈতিক জীবনে আপনাকে একবার না একবার অপদস্থ হতে হবে, আপনি যত নির্দোষী হন। আপনার 20 বছরের জীবনে আপনাকে একবার না একবার রাজনৈতিক হেনস্থার শিকার হতে হবে। তো এই স্যাক্রিফাইস গুলো যে গোষ্ঠীটা করছে, যাদেরকে ছাড়া দেশ চলবে না, এটা অসম্ভব। যে 30,000 ইলেক্টেড প্রতিনিধি বাংলাদেশে আছে, ইনক্লুডিং 350 মেম্বার অফ পার্লামেন্ট,
তাদেরকে ছাড়া কি আপনি দেশ চালাতে পারবেন? ইংল্যান্ডে রিসেন্টলি 2 বছর আগে একটা সার্ভে হয়েছে, সেখানে দেখা গেছে মাত্র 2.5% লোক পলিটিশিয়ানদের ট্রাস্ট করে, 35% লোক ট্রাস্ট করে তার নার্সকে। তারপরও পলিটিশিয়ানের বিকল্প তো আর অন্য কেউ হতে পারবে না, ইম্পসিবল। অ্যাট দ্য সেম টাইম যদি আপনি টেকনিক্যাল এক্সপার্টাইজে দেখেন, ন্যাচারালি যেহেতু ব্যুরোক্রেসি একটা কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যমে আসে, যেহেতু ব্যুরোক্রেসি এই টেকনিক্যালিটির চর্চাতে থাকে, স্বাভাবিকভাবেই অ্যাডভাইজারের ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ব্যুরোক্রেসির একটা অসাধারণ ভূমিকা থাকে। সেই জন্য কোনো কোনো সময় মাননীয় প্রধানমন্ত্রী বা সিনিয়র মন্ত্রীরা ভাবতে পারেন যে হয়তো বা রাজনীতিবিদ বা এমপিদের থেকে ব্যুরোক্রেসি রাষ্ট্র পরিচালনায় বেশি প্রয়োজন। আসলে এটা পরিপূরক, দুটোই প্রয়োজন, আমি দুটো নিয়ে আগাতে হবে। অনেক ধন্যবাদ। আপনার কাছে আসবো আমি আবারও। জনাব রিয়াজউদ্দিন আহমেদ, সম্পাদক, কি মনে হচ্ছে তাহলে পরিস্থিতি, কার ক্ষমতা কোন দিকে? পরিস্থিতি জটিল। ক্ষমতার ভাগাভাগি যখন হবে তখন এরকম সংঘাত হতেই থাকবে। এখানে তো ক্ষমতা ভাগাভাগির কোনো প্রশ্ন না, এখানে সংবিধানে পরিষ্কার ভাবে বলা আছে কার কি রোল। সেই রোলটা যদি যার যার রোল যদি তারা প্লে করে, এখানে বলছে যে রাষ্ট্রের 3টি অঙ্গ, আসলে 4টি, আমাদেরকে বাদ দেওয়া হয়েছে, মিডিয়াকে হিসাবে নেওয়া হয়নি। করিম সাহেব বলছিলেন বোধহয় মিডিয়াকে হিসাবে নিলে ভালো হবে। এখানে বড় প্রশ্নটা হলো যে যে কন্ট্রোভার্সিতে তৈরি হয়েছে, যে বিতর্কটা তৈরি হয়েছে কালকে পার্লামেন্টে, আমিও দেখেছি এটা হলো যে পলিটিশিয়ানরা কি ব্যাকফুটে চলে গেল? পলিটিশিয়ানদের রোলটা রাষ্ট্র পরিচালনায়, রাষ্ট্রযন্ত্রের মধ্যে তারা কি ব্যাকফুটে চলে গেল? এরকম একটা ধারণা হয়েছে। ধারণা এমপিদের মধ্যে হয়, সব এমপি আমি বলবো না, যারা তাদের ক্ষোভ প্রকাশ করেছে সেই সব এমপি, এবং বাইরেও একটা পারসেপশন যে এখন এমপিদের খুব একটা দরকার নাই, এখন দরকার ব্যুরোক্রেটস, এখন দরকার পুলিশ, এখন দরকার অন্য অন্য পেশাজীবীদের, রাজনীতিবিদদের খুব একটা দরকার নাই। যে কারণে আপনি দেখবেন যারা এমপি হয়ে আসে, যারা রাজনীতি না করে যারা এমপি হয়ে আসে, তারাই কিন্তু এই প্রবলেমগুলি তৈরি করে। আজকে যদি মানে নিবেদিত প্রাণ রাজনীতি আমরা যাদেরকে দেখেছি, তারা যদি গ্রাসরুটে মানুষের সাথে কাজ করে ভোট নিয়ে ভোটে নির্বাচিত হয়ে তারা সংসদে আসলে তাদের স্থান অনেক উপরে থাকে। সেটা তাদের প্রটোকলে বলে দিতে হয় না, এটা জনগণই ঠিক করে দেয় একজন এমপির স্থান কি। এখন বড় প্রশ্ন হলো এই যে সচিবদেরকে দুর্যোগ মোকাবেলার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, এটা ভালো, এতে ভালো কোঅর্ডিনেশন হবে, কিন্তু এমপিরা তো ভোটের জন্য এই লোকগুলির কাছে যাবে, এই জনগণের কাছে যাবে, তারা কোথায় এখন? তাদেরকে যদি প্রশ্ন করা হয় যখন আগামী নির্বাচনে ভোটের জন্য যাবে যে আপনি এই দুর্যোগের সময় কোথায় ছিলেন, আপনাকে তো আমরা দেখি নাই, বা এমপিদের যে রোলটা এইটা প্রপারলি তৃণমূলে জনগণ পর্যন্ত পৌঁছে না, এটাকে বাইপাস করে যখন অন্য কাউকে দায়িত্ব দেওয়া হয় তখনই ক্ষোভের সৃষ্টি হয়। এবং একটা রাজনৈতিক সরকার কোনোদিনই রাজনীতিকদেরকে ব্যাকফুটে নিয়ে যাবে না, এটাই মানে আশা করা যায় এবং এটা হওয়া উচিত। তাহলে রাষ্ট্র ভালো চলবে, রাষ্ট্রযন্ত্রের মধ্যে কোনো সংঘাত হবে না। রাজনীতিবিদদেরকে মাইনাস করে বা তাদেরকে ব্যাকফুটে দিয়ে যদি আমলাদেরকে সামনে দেওয়া হয় বা পুলিশকে সামনে দেওয়া হয় বা অন্য বাহিনীর লোকদেরকে সামনে দেওয়া হয়, তখনই কিন্তু রাজনীতিবিদদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হবে। তবে এখানে আমি বলবো রাজনীতিবিদদেরও তারা রাজনীতি করার মানসিকতা নিয়েই আসা উচিত। এখানে ব্যবসায়ী মনোবৃত্তি নিয়ে না আসলে রাজনীতি ভালোভাবে চলবে। জি, অনেক ধন্যবাদ। আমি আপনার কাছে আবারও আসবো। জনাব শেখ শহীদুল ইসলাম, তাহলে কি রাজনীতিবিদরা কি কিছুটা ব্যাকফুটে চলে গেছেন, নাকি তারা ভাবছেন যে তারা ব্যাকফুটে আছেন?
আপনি একটু নিজেকে কাইন্ডলি আনমিউট করে নিন। জি, দেখুন, এটা নির্ভর করে রাজনীতিবিদদের নিজের উপরে। রাজনীতিবিদরা যদি তাদের যোগ্যতার প্রমাণ দিতে পারেন এবং তারা যদি ইন্টেলেকচুয়ালি যে ব্রোকারদের সঙ্গে কাজ করবেন তাকে ইন্টেলেকচুয়ালি যদি সুপারসিড করতে পারে, তাহলে রাজনীতিবিদদের হীনমন্যতায় ভোগার কোনো কারণ নেই। তাকে তার সাবজেক্ট বুঝতে হবে এবং তাকে সম্ভবভাবে আইন কানুনগুলো জানতে হবে এবং সেই অনুযায়ী চলতে হবে। যেখানে রাজনীতিবিদরা আইন কানুনগুলো মেনে চলেন, আমি দেখেছি যে সেখানে ওই ব্যুরোক্র্যাট যিনি থাকেন তিনিও বেআইনি কিছু করার সাহস পান না এবং তখন ওই মন্ত্রণালয় বা ওই বিভাগ ভালো চলে। এখানে আমার একটা বিষয় হলো যে আমরা রাজনীতি করি বটে, কিন্তু একই সঙ্গে আমরা দেশ সেবাও করি এবং সেই দেশ সেবার জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হলো যে আমরা সকলের সঙ্গে সমান আচরণ যেন করি, আমরা যেন ডিসক্রিমিনেট না করি এবং আমরা আমাদের কাজ হলো পলিসি তৈরি করে দেওয়া রাজনীতিবিদ হিসাবে এবং সেই পলিসি এক্সিকিউটেড হচ্ছে কিনা সেটা আমরা সুপারভাইজ করি। কিন্তু আমরা যদি ওই পলিসি তৈরির পরিবর্তে এক্সিকিউশনের দিকে বেশি মনোযোগী হই, অর্থাৎ যেখান থেকে অর্থ আসবে, যেখান থেকে নিজের কিছু ব্যক্তিকে বেআইনি ভাবে কিছু অর্থ আহরণ করে দিতে পারবে, এই ধরনের যখন প্রচেষ্টা হয় তখনই কিন্তু এখানে একটা সংঘাতের সৃষ্টি হয়। আর আমাদের আমি বলতে দ্বিধা নেই আমার যে আমাদের ব্যুরোক্র্যাটরাও আজকে যারা আছে তারা আমাদের মন্ত্রী বা রাজনীতিবিদ তারা যদি অন্যায় করেন বা অন্যায় কোনো নির্দেশ দেয়, সেটা যে নিষেধ করা তাদের যেটা আইন অনুযায়ী হয়নি, তারা কিন্তু সেটা করেন না, বরঞ্চ তারা আইনের ব্যত্যয় ঘটিয়ে ওই রাজনীতিবিদকে সন্তুষ্ট করার জন্য এবং পরে সিঁড়িতে ওঠার জন্য আরো বেশি ব্যস্ত হয়ে পড়ে। সুতরাং আমার মনে হয় যে আমাদের এটা অত্যন্ত সাধারণ একটা সমীকরণ, সেই সমীকরণটা আমাদের সংবিধান এবং কার্যপ্রণালী ঠিক করে দিয়েছে। আমরা যদি শুধু ওইটা মান্য করে চলি এবং আমি পূর্বেই যে কথা বলেছি যে আমরা রাজনীতিবিদরা যদি আমাদের শপথের প্রতি অনুগত থাকি এবং আমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতা থেকে নিজের যে শ্রীবৃদ্ধি সেইটা করার চেষ্টা না করি, তাহলে সংঘাত হওয়ার কোনো কারণ নেই এবং সেক্ষেত্রে আমার মনে হয় যে কোনো ব্যুরোক্রেসি কারোই এই সাহস বা এই ধরনের কোনো সীমা লঙ্ঘনের যে প্রচেষ্টা সেটা তারা করতে পারবে না। একটা বিরতি নেই, এখানে আমি একটা বিরতি নেই। জনাব শেখ শহীদুল ইসলাম, আপনার অনুমতি নিয়ে বিরতির সময় হয়ে গেলে আমাদের সঙ্গে থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও স্বাগত। আপনারা দেখছেন SSRM জনতন্ত্র গণতন্ত্র। জনাব আব্দুল করিম, আপনি বলছেন যে দুর্যোগের সময় সচিবদের একটি জেলার দায়িত্ব দেয়া হতে পারে, এটি একটি স্বাভাবিক ঘটনা, কিন্তু রাজনীতিবিদরা বলছেন যে এতে করে রাজনীতিবিদদের সঙ্গে স্থানীয় জনতার যোগাযোগ কমে যাচ্ছে, প্রয়োজনের সময় রাজনীতিবিদদের জনতার পাশে দাঁড়ানোর সুযোগও চলে যাচ্ছে আমলাদের হাতে। কি বলবেন আপনি? ধন্যবাদ। এটা মনে রাখা দরকার যে এক জেলায় সংসদ সদস্য একাধিক থাকতে পারে এবং সিনিয়র মোস্ট সংসদ সদস্য বা ওই জেলায় যদি মাননীয় মন্ত্রী বা প্রতিমন্ত্রী থাকেন, তাকে দায়িত্ব দিলে হয়তো আর কোনো অসুবিধা হতো না। কিন্তু একাধিক এমপি থাকায় এক জেলাতে সচিবকে দায়িত্ব দেওয়া আমার মনে হয় অতীতের বিভিন্ন সরকারের ন্যায় বর্তমান সরকারও মাননীয় প্রধানমন্ত্রী এটা ন্যায়সঙ্গত হয়তো মনে করেছেন, সেই জন্যই দায়িত্ব দিয়েছেন। কিন্তু মনে রাখা দরকার যে মাননীয় সংসদ সদস্যবৃন্দ সবার ঊর্ধ্বে এবং সচিবের ঊর্ধ্বে, সেই ক্ষেত্রে তিনি যদি কোনো ডিজায়ার করেন সমন্বয়ের ব্যাপারে, সেটা জেলার দায়িত্ব প্রাপ্ত সিনিয়র সচিব বা সচিবকে অবশ্যই মানতে হবে। আমাদের মনে রাখা উচিত যে রাজনীতিবিদদের যেমন কোনো বিকল্প নাই, বিশ্বব্যাপী রাজনীতিবিদগণই রাষ্ট্র পরিচালনা করছেন এবং যে ম্যাকিয়াভেলির যে দি প্রিন্সে এবং অন্যান্য চিন্তাবিদ রাজনীতিবিদদের দায়িত্ব নির্ধারণ করেছেন, অনুরূপভাবে ম্যাক্সওয়েবার তার
ব্যুরোক্রেসি গ্রন্থে আমলাদের দায়িত্ব সীমাবদ্ধতা সুস্পষ্টভাবে ব্যাখ্যা করেছে। তো সেই ক্ষেত্রে যদি আমলারা তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়, অদক্ষ হয়, স্বচ্ছতার অভাব হয়, দুর্নীতিবাজ হয়, তাহলে তাকে কেউ মানার কোনো প্রশ্নই ওঠে না। যে ক্ষেত্রে সমীকরণের কথা বলা হয়েছে, এমপি, ডিসি, উপজেলা লেভেলে এমপি, ইউএনও, ওসি, এদের মধ্যে সমন্বয় অত্যন্ত জরুরি। এখানে শ্রদ্ধেয় শেখ শহীদ স্যার যেটা বলেছেন যে ইন্টেলেকচুয়ালি যদি এমপি মহোদয় সবাইকে সুপারসিড করতে পারেন মন্ত্রণালয়ে, উপজেলায়, সব জায়গায়, তাহলে কিন্তু কারো ক্ষমতার ভাগাভাগির প্রশ্নে দ্বন্দ্ব হওয়ার কথা নয়। বিশেষ করে সরকারি কর্মচারীদেরকেও যদি নিরপেক্ষতার অভাব হয়, স্বচ্ছতার অভাব হয়, দক্ষতার অভাব হয়, তাহলে তাকে কেউ মানবে না। অনেক সময় দেখা যায় যে আনফরচুনেটলি সচিব হওয়ার পরে বা অতিরিক্ত সচিব হওয়ার পরে অনেক আমলা রাজনৈতিক কিছুটা উদ্দেশ্য থাকে, যে সেটা যদি বাস্তবায়ন হয়, উচ্চাভিলাষ যদি থাকে, সেটা বাস্তবায়নের লক্ষ্য অনেকের থাকে। চাকরিরত অবস্থায় দেখা যায় যে রিটায়ার করার পরপরই আমরা একদম অনুষ্ঠানের শেষ দিকে আছি। জনাব আব্দুল করিম, অনেক ধন্যবাদ আপনাকে। যারা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, তাহলে সেখানে যার ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি, বুদ্ধি, প্রজ্ঞা বেশি, তার দিকেই পাল্লা ভারী হয়, তাই কি? আমি খুব বিনয়ের সাথে এটার সাথে সম্পূর্ণ ডিফার করব। সংবিধান, গণতন্ত্র, গণতান্ত্রিক কাঠামো নির্বাচিত প্রতিনিধিদের একটা অনেক উপরের স্থানে রেখেছে। দ্যাট ইজ নট রিলেভেন্ট টু হিজ অর হার ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি। 25 বছর বয়সে যে ছেলেটা এমপি হবে, তাকে 60 বছর বয়সী সচিব স্যার বলবে। এই সিস্টেমটা কি ইন্টেলেকচুয়াল বেসিসে করা হয়েছে? অফকোর্স নট। বাট রাজনীতিবিদের ওই ম্যাচিউরিটি থাকতে হবে যে উনি জ্ঞানী মানুষের কথা শুনবেন, জ্ঞানী মানুষের কথা গ্রহণ করবেন, জ্ঞানী মানুষের কথা ইমপ্লিমেন্ট করবেন। তাকে পরীক্ষায় বা ইন্টেলেকচুয়ালি কোনো পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, এটা কাঠামোতে নাই। এডুকেশন কোয়ালিফিকেশন ক্যান নেভার বি এ কোয়ালিফিকেশন ফর এমপিশিপ অর পলিটিক্স। কারণ তাহলে আপনি একটা এলিট ক্লাসের জন্য রাজনীতিটাকে সীমাবদ্ধ করে দিচ্ছেন। এলিট ক্লাসকে আপনি কনফাইন করে দিচ্ছেন যে শুধু একটা গ্রুপই রাজনীতি করতে। নো, আমাদের সমাজের সব মানুষকেই রাজনীতিতে আসতে হবে। অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ যেটার জন্য এটা হয়েছে। আরেকটা জিনিস অনেকেই বলেছেন, ভোটের ব্যাপার নিয়ে বলেছেন, হ্যাঁ ভোটের ওপর কনফিডেন্স নির্ভর করে, জনসমর্থন না থাকলে রাজনীতিবিদ কনফিডেন্স কোথায় পাবে? বাট যারা সচিব হচ্ছেন, ডিসি হচ্ছেন, তারা কি যোগ্যতায় হচ্ছেন আজকে? অবশ্যই না। তারা সরকারের তোষামদের ভিত্তিতে হচ্ছেন, সরকারের পারপাস সার্ভের বেসিসে হচ্ছেন। আমি অসংখ্য নিদর্শন জানি যে বিএনপির আমলে তিনি কোন মন্ত্রীর পিএস ছিলেন বলে তাকে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থেকে জয়েন্ট সেক্রেটারি হয়ে রিটায়ার করতে হয়েছে, ডেসপাইট তার সব কোয়ালিটি থাকা পর্যন্ত। সমস্ত প্রমোশন, পোস্টিং শুধুমাত্র লয়্যালটি বেসিসে হচ্ছে এই মুহূর্তে, গত 8-10 বছরে। এবং আপনি বিভিন্ন ডিসি অফিসে মিটিংয়ে বা সরকারি মিটিংয়ে গিয়ে দেখবেন, পলিটিশিয়ানদের চেয়ে ব্যুরোক্র্যাটসরা নিজেকে কবে ছাত্রলীগ করেছে, কবে ছাত্রলীগের জন্য জেলে গিয়েছে, কবে কোন নেতার সাথে দেখা হয়েছে, এগুলো বলতেই বেশি পছন্দ করছে। প্রফেশনালিজমেরটা নষ্ট হয়ে যাচ্ছে। অত ব্যুরোক্রেসি কিন্তু একটা ইনস্টিটিউশন। যখন আপনি কথা বলবেন তখন সেখানে সরকারি দলের লোক আছে, বিরোধী দলের লোক আছে, সবার কাছেই কিন্তু আপনি শ্রদ্ধাভাজন। কিন্তু আপনি যখন এক পেশে সরকারের পক্ষে চলে গেলেন পলিটিক্যালি, আমি এক্সিকিউটিভ ওয়াইজ বলছি না, তখন আপনার অবস্থানটা যথারীতি একটা তোষামদের দিকে চলে গেল। আপনার মূল লক্ষ্য কি? দেশের স্বার্থ, আমি এটা স্বীকার করি। এর বাইরে কি? পোস্টিং অ্যান্ড প্রমোশন। তার সাথে এখন যুক্ত হচ্ছে, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী বা অন্যান্য ক্ষমতাসীন লোকদের সাথে ব্যুরোক্র্যাটসদের উঠা বসার সুযোগ অনেক বেশি, প্রত্যেকের মধ্যেই একটা পোস্ট রিটায়ারমেন্ট এমপিশিপ, মিনিস্টারশিপের একটা আগ্রহ দেখা যাচ্ছে একটা বড় অংশের মধ্যে। সেখানেও একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে, যদিও এটা খুব বেশি এক্সিকিউট হয় না। এই যে পোস্ট রিটায়ারমেন্ট রিওয়ার্ড, এটাও তাকে অনেক মাত্রায় দেশের স্বার্থ, অনেক মাত্রায় সরকারের স্বার্থ, অনেক মাত্রায় নিজের লয়্যালটি, কোয়ালিটি, ওথ ভায়োলেশন করে সরকারের কিছু অংশের অবৈধ পারপাস সার্ভ করতে তাকে সহযোগিতা করে। এই জিনিসটা থেকে থিন লাইন ডিফারেন্স, স্টিল ফ্রেম ব্যুরোক্রেসির যে, আমি শেষ করে দিচ্ছি, যে কোথায় ব্যুরোক্রেসি কতটুকু পলিটিক্যালি ওপেন হবে, এটার একটা ডিফারেন্স থাকলে সর্বজন শ্রদ্ধা তারা অবশ্যই পেতেন। ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ আপনাকে। জনাব রিয়াজউদ্দিন আহমেদ, আমলারা রাজনৈতিকভাবে কতটুকু খোলামেলা হবেন বা নিজেকে প্রকাশ করবেন সেটি একটি নির্ধারিত হয়ে যাওয়া উচিত, কি বলবেন আপনি? এটা বোধহয় জনপ্রতিনিধি আইনে বোধহয় এটা ডিফাইন করা আছে। আগে তো একজন ব্যুরোক্রেট রিটায়ার করে সাথে সাথে এসে
একটা রাজনৈতিক দলের নমিনেশন নিয়ে এমপি হয়ে মন্ত্রী হয়ে আবার সেকেন্ড টাইম রিটায়ার করতেন। এটা বোধহয় এখন বন্ধ করা হয়েছে, একটা সময় লাগে, মানে একেবারে রিটায়ার করে সাথে সাথেই একটা রাজনৈতিক দলে যোগ দিতে পারে না বোধহয়। 3 বছর 3 বছর লাগবে নির্বাচনে অংশগ্রহণের জন্য। একটা ব্যারিয়ার আছে, এবং এটা কিন্তু একটা পপুলার ডিমান্ড ছিল। এই ডিমান্ডটা আরো বেশি ছিল বোধহয় 5 বছর এরকম, এটা 3 বছর করা হয়েছে। কাজেই এইটা মানে তবে রাজনীতিটা রাজনীতিবিদদের হাতে আসা উচিত, এবং যারা রাজনীতি করতে চান তারা রাজনীতি হিসেবে নিজেদেরকে গড়ে তোলা উচিত। মানুষের কাছাকাছি যাওয়া, মানুষকে ভালোবাসা, সৎ একনিষ্ঠভাবে জনসেবা করা, সততার পরিচয় দেওয়া। আগে কি করতো, আগে স্যুট কোট বাড়িতে রাইখে খদ্দর পরে মিটিং এ যেত, বলতো মিটিং কা কাপড়া, এইটা বলা। এখন কিন্তু ওই মানে খদ্দরের কাপড় চোপড় বাড়িতে রেখে স্যুট পরে গ্রামগঞ্জে দেখি এমপি সাহেবরা ঘুরে বেড়ান। এইগুলি কিন্তু খুব ছোট ছোট ব্যাপার, কিন্তু এগুলি মানুষকে প্রভাবিত করে, নানান ভাবে প্রভাবিত করে। তো সবচেয়ে বড় কথা যেটা যেটা শেখ শহীদ বলছেন, যে মেধার কোনো বিকল্প নাই, কিন্তু পাটোয়ারি সাহেব যেটা বললেন যে তাহলে এলিটদের কাছে রাজনীতি চলে আসলো, এটা ঠিক নয়। রাজনীতিবিদদের কিছুটা জ্ঞান গরিমা থাকা উচিত। আপনি কোত্থেকে ধরে এনে এমপি বানায় দিলেন, শতকরা 60-70% লোক ব্যবসায়ী পার্লামেন্টের মধ্যে, তো তাদের ইন্টারেস্টটা কি? তাদের ভেস্টেড ইন্টারেস্টটা তো তারা রক্ষা করবে। সেখানে জনগণের সেবা করার মনোবৃত্তিটা তখন আর থাকে না। আরেকটা জিনিস হলো যে এই যে আমরা অনুষ্ঠানের শেষ দিকে আছি, আমি শেষ করে দিচ্ছি, আমার বলার কিছু নেই। আমি চাই যে রাষ্ট্রীয় কাঠামোর যেটা রাষ্ট্রযন্ত্র যেভাবে কর্ম পদ্ধতি ভাগ করে দেওয়া আছে সংবিধানের মধ্যে, এইটা ফলো করলে বোধহয় কোনো ক্ল্যাশ হবে না। আর রাজনীতিবিদদেরকে মানে মার্জিনালাইজ করা যাবে না, তাদেরকে ফুটে কোনোভাবেই নেওয়া যাবে। অনেক ধন্যবাদ জনাব শেখ শহীদুল ইসলাম। আপনার শেষ কথাগুলো শুনে আমরা অনুষ্ঠান শেষ করবো, আপনার জন্য 2 মিনিট। জি, আমি শেষ একটা কথা বলতে চাই যে দেখুন, আব্রাহাম লিঙ্কন গেটিসবার্গ অ্যাড্রেসে সরকারের সংজ্ঞা এবং গণতন্ত্রের সংজ্ঞা দিয়ে গেছেন যে গভর্নমেন্ট অফ দি পিপল, বাই দি পিপল, ফর দি পিপল। এখন এই ফ্রম দি পিপলটা খালি যোগ না করলেই আমার মনে হয় সবকিছু ঠিকঠাক ভাবে চলবে। ধন্যবাদ। আপনার কাছে আর একটু সময় আছে, আরো 1 মিনিটের মতো আপনার একটা সাম আপ শুনি। দেখুন, রাষ্ট্র ইটসেলফ, প্লেটো বলে গেছে যে রাষ্ট্র ইটসেলফ ইজ এ পলিটিক্যাল ইনস্টিটিউশন। অতএব যে ইনস্টিটিউশন রাষ্ট্র, সেটা যদি পলিটিক্যাল ইনস্টিটিউশন হয়ে থাকে, অতএব এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে কথা সকলেই স্বীকার করেছেন যে রাজনীতিবিদদের বিকল্প নাই। কিন্তু একই সঙ্গে আমাদেরও মনে রাখতে হবে যে রাজনীতিবিদদের একটা নিজস্ব সেলফ রেস্ট্রেইন থাকা উচিত, এবং তাদের একটা কতগুলো নিয়ম নীতি, ন্যায় নীতি এবং নিয়ম নীতি মেনে চলা উচিত, যেখানে আকাঙ্ক্ষা হবে। অনেক 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 ধন্যবাদ। আর এর সঙ্গে আমরা আজকের মতো শেষ করছি। SSRM জনতন্ত্র গণতন্ত্র। আরো খবর ও বিশ্লেষণ জানতে আপনারা ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ সবাইকে।